সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ফুটবল সেলারের আজকের ভিডিও। গতকালকে বার্সা বনাম মায়োরকার ম্যাচটি দেখেছি, যেখানে আমার গতকালকের ম্যাচটি দেখে মনে হলো একটি টিমই মনে হয় মাঠের ভিতরে ম্যাচ খেলছিল, আর আরেকটি টিম শুধু মনে হয় ডিফেন্স ডিফেন্স ডিফেন্স। এরা কি ফুটবল খেলতে এসেছিল না কি করতে এসেছিল আমার কিন্তু ধারণার বাইরে। তবুও বার্সেলোনার যে কষ্টার্জিত 1-0 গোলের জয়লাভ করেছে, এটা লিগ টেবিলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্স ছিল। আমার মনে হয় মায়োরকা প্রাণপণ ভাবে বার্সেলোনাকে আটকানোর চেষ্টা করেছিল। হয়তো প্যারেস কাক্কু তাদের কমিশন দিয়েছিল যে ভাই তোরা যে কোনো ভাবে হোক বার্সেলোনাকে আটকে দে, যেন আমরা কিছুটা অ্যাডভান্টেজ পাই। কিন্তু এই অপ্রতিরোধ্য বার্সার কাছে কি মায়োরকার মতো টিম আটকে যায়? আটকে কিন্তু যেত। গতকালকের ম্যাচটা যারা মিস করেছেন অবশ্যই দেখলে বুঝবেন যে কিভাবে 11 জনের টিম ডি বক্সের ভিতরে এইভাবে ওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। বার্সার জন্য কালকের ম্যাচটা খুবই টাফ কেস। বার্সেলোনার স্ট্যাটস ওয়াজ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড মাইন্ড ব্রেকিং। গতকালকে বার্সেলোনা এবং মায়োরকার ম্যাচটা নিয়ে আলোচনা করব। তার পূর্বে বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। লেটস টক অ্যাবাউট দ্য বার্সেলোনা লাইন আপ। গতকালকের ম্যাচটিতে দেখবেন আনসু ফাতি এবং ভিক্টর ফর্টকে লাইন আপে। আপনাদের হয়তো মনে আছে এর আগের ম্যাচটি সেল্টা ভিগোর সাথে, যখন বার্সেলোনার ম্যানেজার হান্সি ফ্লিক এবং ভিক্টর ফোর্ট ও আনসু ফাতির ভিতরে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল, যেটি হান্সি ফ্লিকের একদমই পছন্দ হয়নি। আমি মনে করি কোনো প্লেয়ার হিসাবে কোচের সাথে এরকম মিসবিহেভ করা উচিত না, কিন্তু হান্সি ফ্লিকের ইগো দেখুন। সে কিন্তু আনসু ফাতি এবং ভিক্টর ফোর্টকে স্টার্টিং লাইন আপে নামিয়ে দিয়েছিল। অন্য কোনো যদি ম্যানেজার বা কোচ হতো, যারা যেসব প্লেয়াররা কোচদের সাথে মিসবিহেভ করে তাদের তো বেঞ্চে বসাতো, এমনকি পারলে ক্লাব ছাড়াও করতো। আপনারা দেখেন ভিক্টর ওসিমনকে, দেখেন নেপোলিতে গত সিজনের সিরিয়া জয়ী স্ট্রাইকারকে কন্তের সাথে যখন দ্বন্দ্ব হয়, কন্তে কিন্তু তাকে বেঞ্চে বসায়, একে তো বসায়, দ্বিতীয়ত তাকে দল ছাড়া করে। আর ওদিকে আমাদের হান্সি ফ্লিক, তার ইগো মাইন্ডসেট একবারে পরিপূর্ণই ভিন্ন। সেল্টা ভিগোর সাথে মিসবিহেভের পরেও কোচ কিন্তু তাদের স্টার্টিং লাইন আপে জায়গা করে দিছে। হান্সি ফ্লিকের কথা, তারা আমার সাথে যখন মিসবিহেভ করছে, যাও তাদের ম্যাচে নামিয়ে দিলাম, যাও তোমরা প্রমাণ করে দেখাও, তোমরা ডিজার্ভ করো স্টার্টিং লাইন আপ। গতকালকের ম্যাচে জুলস কুন্ডেকে হান্সি ফ্লিক কিন্তু রেস দিয়েছে। জুলস কুন্ডে এই বার্সেলোনায় টানা 104 ম্যাচ লাগাতার খেলে আসছে। তবে এই ক্ষেত্রে জুলস কুন্ডের যে ব্যক্তিগত রেকর্ড মনে হয় ভেঙে গেল। টানা 104 ম্যাচ খেলে সে আপাতত রেস্টে ছিল গতকাল। আমার মতামতে এক হিসেবে ভালোই রয়েছে, কারণ আমাদের যেহেতু 27 তারিখে কোপা দেল রে ফাইনাল রিয়াল মাদ্রিদের এগেনস্টে, ওই হিসেবে হান্সি ফ্লিক কাজটি ভালোই করেছে। জুলস কুন্ডেকে রেস্ট, পেদ্রি, গাভি আর স্টার্টিং লাইন আপ, বাট ডিয়ং মিডফিল্ডে ছিল না। আদারওয়াইজ লামিন ইয়ামাল, ড্যানি অলমো কাম ইন, আর উইদাউট লিওয়ান্ডস্কি ফারান টোরেসকে দিয়ে স্ট্রাইকিং পজিশনে খেলিয়েছে হান্সি ফ্লিক। টকিং অ্যাবাউট দি মায়োরকা টিম, আই এম নট টকিং অ্যাবাউট এনি আদার প্লেয়ার রাদার দেন দেয়ার গোলকিপার লিও রোমান। লিও রোমান ইজ জাস্ট ইনসেন। গতকালকের ম্যাচে আপনারা দেখলেই বুঝবেন যে অসাধারণ একটি পারফরমেন্স উপহার দিয়েছে মায়োরকার গোলকিপার। এখন কথা হলো, কারো নামের শুরুতে যদি লিও থাকে, তাকে যে এরকম আগুন ঝরানো পারফরমেন্স উপহার দিতে হবে তা কিন্তু কোনো কথা নেই। মায়োরকার এই গোলকিপার যদি গতকালকের ম্যাচে না থাকতো, মায়োরকা অ্যাটলিস্ট 10 থেকে 12টা গোল নির্ঘাত খেত। মায়োরকার এই গোলকিপারের 12টা সেভ, 5টা ক্লিয়ারেন্স ছিল। মজার বিষয় হলো কি, মায়োরকার এই গোলকিপার কিন্তু তাদের সেকেন্ড গোলকিপার। জানুয়ারি 2025-এর 3 তারিখ থেকে মেবি এই গোলকিপার একটি ম্যাচও কিন্তু মায়োরকার সাথে শুরু করেন। কিন্তু দেখুন গতকালকে রাতে বার্সেলোনার সাথে মাঠে নেমে 9.3 রেটিং নিয়ে, আমি মনে করি যে কালকের ম্যাচে বেস্ট পারফর্মার ওয়াজ মায়োরকা গোলকিপার। মাস্টার ক্লাস পারফরমেন্স গিভ ওয়ে বাই মায়োরকা গোলকিপার, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এখন যদি বার্সেলোনার কথায় আসি, গতকাল রাতে বার্সেলোনা 40টা শট নিয়েছিল, যা লা লিগার ইতিহাসের গত 15 বছরেও কোনো টিম এই 40টা শট নিতে পারেনি। লাস্ট 2011 সালে রিয়াল মাদ্রিদ মেবি রিয়াল জারাগোজার এগেইনস্টে 40টা শট নিয়েছিল। দিস ইজ ইনসেন ভাই, 40টা শট একটা ম্যাচে।
এর ভিতরে 13টা শট অন টার্গেট ছিল, কিন্তু গোল এসেছে মাত্র একটি। দ্যাট গোল ওয়াজ কনভার্ট বাই ড্যানি ওলমো, আই অ্যাপ্রিসিয়েট ইট, বাট রাফিনহা, গাবি, পেদ্রি, লামিন ইয়ামাল, আরুহো মেক্স আ হিউজ শট, বাট they didn't find the net. আর অপোনেন্ট টিমের কথা যদি চিন্তা করি, মায়োরকা ফার্স্ট হাফে কোনো শটই নেয়নি। আপনারা যদি স্ট্যাটস দেখেন, মায়োরকা 0 শট টেকেন ইন দ্য ফার্স্ট হাফ, আর সেকেন্ড হাফে তারা মাত্র 4টা শট নিয়েছে। ভাই কি জন্য খেলতে এসেছে তারা লা লিগা? শুধু কি ডিফেন্স করতে এসেছে? বার্সেলোনার সাথে খেলা বলে কি মানে গোলকিপার ছাড়া 10টা প্লেয়ারই কি ডিবক্সের ভিতরে থাকবে? এটা কোনো কথা? আমি পেদ্রিকে ছাড়া বার্সেলোনার এই মিডফিল্ড কখনোই কল্পনা করতে পারি না। পেদ্রি যে এত ভালো খেলা উপহার দেয়, তার গোল বা অ্যাসিস্ট কোনো কিছুরই দরকার নেই। আপনারা যদি পেদ্রিকে দেখেন তাহলে বার্সেলোনার পুরো খেলাকে আপনারা দেখতে পাবেন। গতকাল পেদ্রি আর গাভি দুজন মিলে 214টি পাস খেলেছে, আর এগেনস্টে মায়োরকা হোল টিম 199টি পাস খেলেছে। দিস ইজ কমপ্লিটলি ইনসেইন। টকিং অ্যাবাউট টু পেদ্রি, ফর এনি আদার প্লেয়ার লামিন ইয়ামাল, বিলিংহাম অর ভিনি জুনিয়র, পেদ্রি ইজ অ্যাবভ দেম। কারণ পেদ্রি পুরো গেমের টেম্পো কন্ট্রোল করে, পেদ্রির রিকভারি, পেদ্রির পাসিং, ওফ ইউ বিউটি। পেদ্রির খেলা যারা দেখবেন না, আপনারা হয়তো ফুটবল খেলার যে সৌন্দর্য তা মিস করবেন। এখন যদি পয়েন্ট টেবিলের কথায় আসি, বার্সেলোনা 33 ম্যাচ শেষে 76 পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থান অধিকার করে আছে, আর রিয়াল মাদ্রিদ 32 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ কম খেলে দ্বিতীয় অবস্থানে আছে। এখন যদি রিয়াল মাদ্রিদ গেতাফের সাথে নেক্সট ডেতে ম্যাচ জিতে, তারা 72 পয়েন্ট নিয়ে 3 পয়েন্টের ডিফারেন্সে থাকবে। আর যদি কোনো অঘটন ঘটে তাহলে তো বার্সেলোনার জন্য এটা অ্যাডভান্টেজ থাকবে। 27 এপ্রিল কোপা দেল রের ফাইনালে বার্সা ভার্সেস রিয়াল ফাইনাল ম্যাচটি হবে। একদিক দিয়ে চিন্তা করলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ থেকে একদিন বেশি রেস্ট পেয়েছে। দেখা যাক লিওয়ান্ডস্কিকে ছাড়া বার্সেলোনা তাদের ঘরে কোপা দেল রে ট্রফি নিয়ে আসতে পারে কিনা। ভিস্কা বার্সা।